Welcome to my class 10 life science class. My dear student, আগের দিনের এপিসোডের কন্টিনিউয়েশন করে আমরা যে বংশগতি চ্যাপ্টারটা শুরু করেছিলাম, অর্থাৎ বংশগতি এবং সাধারণ জিনগত রোগ, সেই চ্যাপ্টারটার কন্টিনিউয়েশন ধরেই আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। আগের দিন আমি বংশগতির জেনারেল কনসেপ্টটা দিয়েছিলাম। বংশগতি কী আমরা সেটা শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে বংশগতির জনককে, জিন এবং জেনেটিক শব্দের প্রণেতা কারা। আমরা শিখেছিলাম যে সুপ্রজননবিদ্যা বলতে কি বোঝো, হোয়াট ডু মিন বাই জেনেটিক্স। আর আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম প্রকরণ, ভ্যারিয়েশন। প্রকরণের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন সম্বন্ধে বুঝেছিলাম। আজকে আমরা ওই প্রকরণের সূত্র ধরেই আস্তে আস্তে বংশগতির যে মূল টপিক সেইখানে প্রবেশ করতে চলেছি। সেটা কি দেখো, বোর্ডে অবশ্যই বেশ কিছু টার্মিনোলজি লেখা আছে। এখানে দুটো সমস্ত ক্রোমোজোম দেওয়া আছে, এছাড়া তলার থেকে অনেকগুলো টার্মিনোলজি দেওয়া আছে। ওপর দিকে যে দুটো ক্রোমোজোম আছে সেটাকে বলা হয় সমস্ত ক্রোমোজোম। দেখো আমার স্নেহের ছাত্ররা যে এই যে সমস্ত ক্রোমোজোম, এই জিনিসটা কি তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে দুটো ক্রোমোজোম পাশাপাশি আছে, মোর অর লেস তারা সাইজে, আকার আকৃতিতে সমান, শেপ অ্যান্ড সাইজে সমান। এই যে ক্রোমোজোম দুটো একই আকৃতি সম্পন্ন এবং এদের মধ্যে আমরা প্রত্যেকে জানি যে ডিএনএ থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে এবং ডিএনএর মধ্যে থাকে হচ্ছে জিন। আলটিমেট তাহলে ক্রোমোজোমের মধ্যে জিন আমরা বলতেই পারি, কারণ ক্রোমোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ বা আরএনএ থাকছে এবং তার মধ্যে থাকছে জিন। এই ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায় জিন অবস্থান করে, তাকে আমরা বলবো, এখানে লেখা আছে লোকাস, আমি পরে আসছি। আগের দিনের সূত্র ধরে আমি নিয়ে আসি যে আমরা জানি লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম অর্থাৎ এক্স বা ওয়াই, এক্স এবং ওয়াই। এছাড়া আমাদের অটোজোম আছে, যেগুলো সবই হচ্ছে ক্রোমোজোমেরই ভাগ, সোম্যাটিক সেলের রেসপেক্টে গণ্য করা হয় বা দেহজ ক্রোমোজোম হিসাবে তাকে গণ্য করা হয়। এদের মধ্যে এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আগে যে যখন বিভিন্ন ক্রোমোজোমের মধ্যে জিনের আদান প্রদান হয়, অর্থাৎ রিকম্বিনেশন অফ জিনস, যখন জিনের পুনঃসংযুক্তি বা পুনর্বিন্যাস সংগঠিত হয়, তখন নতুন বৈশিষ্ট্য অপত্যের মধ্যে সঞ্চারিত হয়। এবং তার জন্য আমরা দেখেছিলাম প্রকরণের ক্ষেত্রে, প্রকরণ হচ্ছে জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায়। একই প্রজাতিভুক্ত কিন্তু দুটো জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগত বা চরিত্রগত যে পার্থক্য লক্ষ্য করা যায়, যেমন ধরো লোমের পার্থক্য হতে পারে, যেমন ধরো হতে পারে কানের আকৃতির পার্থক্য হতে পারে, আবার গাছের মধ্যেও হতে পারে, পাতার ভ্যারিয়েশন হতে পারে, ফুলের অবস্থানের ভ্যারিয়েশন হতে পারে, কিন্তু তারা প্রত্যেকে একই প্রজাতিভুক্ত, কিন্তু তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে অবস্থান করছে। এই রকম ভিন্ন বৈশিষ্ট্য যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। আমরা শুনেছি আগের দিন যে এই বংশগতি চ্যাপ্টারের মধ্যে সুপ্রজননবিদ্যার জনককে না গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেল যে উদ্ভিদটাকে নিয়ে পরীক্ষা করেছিলেন সেই উদ্ভিদটির নাম হচ্ছে পাইজম স্যাটাইভাম বা পিসম স্যাটাইভাম। এই পিসম স্যাটাইভাম, এই যে মটর গাছ, এই মটর গাছের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটি চরিত্রের ভিত্তিতে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, দেখো ওখানে চার্ট করে দেওয়া আছে। মটর গাছের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, যেমন ধরো এখানে লেখা আছে চরিত্রগতভাবে কাণ্ডের দৈর্ঘ্য, ওখানে লেখা আছে বৈশিষ্ট্যের মধ্যে লম্বা এবং বেটে। যেটা প্রকাশিত হয় বাহ্যিকভাবে সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশিত হয় না অর্থাৎ সুপ্তভাবে ভেতরে থেকে যায়, কিন্তু তার জেনেটিক ক্যারেক্টারটা কিন্তু তার মধ্যে এক্সিস্ট করছে, বাট ইট ডাজ নট এক্সপ্রেস ডিউরিং ইটস গ্যামেটেনজিয়াল ট্রান্সফার, তাহলে তখন সেটাকে আমরা বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওখানে লেখা আছে প্রকট আর প্রচ্ছন্ন, আমি আসছি আর ডিটেলসে। আবার দেখো ফুলের অবস্থা লেখা আছে কাক্ষিক শীর্ষস্থ, ফুলের বর্ণ লেখা আছে রঙিন, সাদা বা বর্ণহীন, ফলের বর্ণ লেখা আছে, ফল মানে ফলের গাটা কী ধরনের, এমনিতে সাধারণত সবুজ, প্রচ্ছন্ন অবস্থায় হলুদ।
পেকে গেলে আমরা জানি হলুদ হয়ে যায়। ফলের আকারের ক্ষেত্রে স্থিতাকার বা পুরো গোলাকার, আর প্রচ্ছন্নের জায়গায় খাঁজযুক্ত। বীজপত্রের বর্ণ, যে সিড থাকে, তোমরা নিশ্চয়ই চানাচুর খাও, মটর খাও, মটরের বাইরে যে খোসা থাকে একটু চাপ দিলেই কী হয়, খোসাটা দুভাগে ভাগ হয়ে যায়। এই যে বীজের বীজপত্র অর্থাৎ সিড কোট বা কটিলেডন্স, এর ক্ষেত্রে আমরা দেখব বীজপত্রের ক্ষেত্রে বর্ণটা হচ্ছে প্রকটভাবে হলুদ টাইপের, আর প্রচ্ছন্ন হচ্ছে সবুজ। অর্থাৎ যেটা প্রকাশিত হচ্ছে সেটাই হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য বা বাহ্যিক বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশিত হতে পারছে না, অর্থাৎ যেটা সুপ্ত অবস্থা বা ঘুমিয়ে আছে ভেতরে, প্রয়োজনে অ্যাক্টিভেট হতে পারে, সেটাকেই বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন লাস্ট আবার লেখা আছে বীজের আকার সাধারণত গোলাকার প্রকট বৈশিষ্ট্য, না হলে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আবার দেখো আমরা উল্লেখ করছি এই যে সমসমস্ত ক্রোমোজোম, তাহলে প্রথম প্রশ্ন হলো সমসমস্ত ক্রোমোজোম কাকে বলে? অর্থাৎ যে সকল ক্রোমোজোম পরস্পর আকার ও আকৃতিতে এবং গুণাবলীর দিক থেকে অর্থাৎ জেনেটিক ধর্মের দিক থেকে সম্পূর্ণভাবে একে অপরের সমান, তাকেই আমরা বলবো সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এটার ইংলিশ টার্মিনোলজিটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। Which chromosomes which are very much similar in their shape and size, in their qualitative aspect, they are referred as homologous chromosome. সমস্ত ক্রোমোজোমের মধ্যে দেখো দেখো নির্দিষ্ট হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ক্যাপিটাল এ এদিকে, এদিকে স্মল এ, এদিকে ক্যাপিটাল বি, এদিকে স্মল বি, এদিকে ক্যাপিটাল সি, এদিকে স্মল সি। আমি আলোচনার পরিপ্রেক্ষিতে আগের দিনই বলছিলাম আমাদের যে কোনো জেনেটিক ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন। তাহলে যে জিনটা অ্যাক্টিভেট হয়ে আছে সেই জিনটারই বাহ্যিক প্রকাশ ঘটবে। যদি তোমার মাথার চুলটা কালো আছে, কালো থেকে হঠাৎ অন্য কোনো রঙের স্বাভাবিকভাবে, কোনো আর্টিফিশিয়াল ওই রংচঙের ব্যাপার না, স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়ে যায়, তবে আমাদের বুঝতেই হবে জেনেটিক কনস্টিটিউয়েন্সে কোনো বদল হয়েছে, বা জেনারেশন আফটার জেনারেশন যদি আস্তে আস্তে দেখা যায় গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি জেনেটিক কনস্টিটিউয়েন্সতে গঠনগত পরিবর্তন হচ্ছে, বা আমরা বলতে পারি পরিবর্তন হচ্ছে, অ্যাবারেশন হচ্ছে। অ্যাবারেশন না বলে মিউটেটেড হচ্ছে বলতে পারি। তো যাই হোক, এই যে একটা হচ্ছে দেখো বড়, একটা হচ্ছে ছোট, এইরকম বিপরীত অবস্থা, মানে একটা ধরো ক্যাপিটাল এ বলছি আর একটাকে বলছি স্মল এ, এবং সমস্ত ক্রোমোজোমে অবস্থিত নির্দিষ্ট বিন্দু মানে এই কনসেপ্টটাকে আগে সবার আগে ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা বেশ শক্ত, না বুঝতে পারলে খুব মুশকিল। বেশিরভাগ ছেলেমেয়েরা এটা বুঝতে পারে না বলে এর প্রতি একটা ভয় থাকে বা জিনিসটা বোঝাতেও পারে না। ধরো এইরকম একটা মেটাফেজ দশা অবস্থিত দুটি ক্রোমাটিক সম্পন্ন ক্রোমোজোম, বা আমি আরও অন্যভাবে এটাকে দেখাতে পারি যে দুটো ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে, যারা প্রত্যেকে পরস্পরের সমস্ত ক্রোমোজোম। এবার দেখো এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা সেন্ট্রাল রিজিয়ন আছে, এই সেন্ট্রাল রিজিয়নটাকে বলছে সেন্ট্রোমেরিক রিজিয়ন, খানিকটা আমাদের হাতের মতো। যেমন দেখো এই যে হাতটা আমি দুটো জোড়হাত করছি, এই হাতের প্রত্যেকটা যে আঙুলের এরকম কর আছে, এই করগুলো যদি তোমরা পরস্পরের সাথে একটা আঙুলের সাথে লাগাও, দেখবে বেশিরভাগ আঙুলগুলোতেই, মানে সব আঙুলগুলোতেই মোটামুটি মোরাললেস পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ একটা মেলাতে পারে, এই যে তার মানে কি, এই যে এই করটার সাথে ধরো এই যে এখানকার ধরো আমি বলতে পারি কি, আমার ধরো এই আঙুলটা আর এই আঙুলটা অর্থাৎ তর্জনী, এটার সাথে যখন এটা মেলাচ্ছে তখন এটার সাথে এটাও মিলবে। অর্থাৎ খুব কাছাকাছি নিয়ে গেলে দেখতে পাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এমনকি তোমাদের হাতের ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। মনে করো এই প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা জায়গা যেখানে জিনের বাড়ি আছে। এই জিনের বাড়িটার নাম কি? জিনের বাড়িটার নাম হচ্ছে লোকাস, অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে ক্রোমোজোমের মধ্যে, সেটাকেই বলা হয় লোকাস। এবার এই নির্দিষ্ট বিন্দুতে অবস্থানকারী যে দুটি জিন অবস্থান করছে তাদেরকেই বলা হচ্ছে পরস্পরের অ্যালিল। মনে রাখতে হবে তারা অবশ্যই বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়ার প্রত্যেকটিকে অ্যালিল বলা হয়। অর্থাৎ ক্যাপিটাল এ স্মলের মধ্যে ক্যাপিটাল এ তখন একটা অ্যালিল, স্মল এ তখন একটা অ্যালিল। তারপর ধরো ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে বৈশিষ্ট্যগুলোর ফ্যাক্টর হিসাবে আমরা বলতে পারি, ধরো ক্যাপিটাল টি আর স্মল টি, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল। কখন এটা অ্যালিল হচ্ছে? যখন সেটা পাশাপাশি একই নির্দিষ্ট লোকাসে অবস্থান করছে কিন্তু বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়া, এর প্রত্যেকটাকে বলা হচ্ছে অ্যালিল।
বা অ্যালিলোমর্ফো বলা হয়, যেহেতু একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে কিন্তু বিভিন্ন জিন দ্বারা, বিভিন্ন বৈপরীত্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বারা। এবং যেহেতু বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যে জিনটা প্রকাশিত হচ্ছে বা যে জিনটার গুণাবলী প্রকাশিত হচ্ছে সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর যেটি প্রকাশিত হচ্ছে না, সাপ্রেসড অবস্থা থাকছে, সেটাই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসিসিভ ক্যারেক্টার। এবার দেখো, এই যেখানে চরিত্র বলা হয়েছে, প্রকট প্রচ্ছন্ন বলা হয়েছে, চরিত্র কোনগুলো না দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য, যেমন ধরো মটর গাছের লম্বা কাণ্ড এবং বেঁটে কাণ্ড, দুটোকে একত্রে নিয়ে চরিত্র বলা হচ্ছে। চরিত্রটা কি? কাণ্ডের দৈর্ঘ্য। আবার ধরো ফুলের অবস্থান, ফুল গাছের একবারে মগডালে বা শীর্ষে অবস্থান করতে পারে, আবার কক্ষেও সাইডেও অবস্থান করতে পারে। তাহলে কাক্ষিক আর শীর্ষস্থ এখানে, তাহলে কাক্ষিক আর শীর্ষস্থকে নিয়ে হচ্ছে চরিত্র একটা ফুলের অবস্থান। আবার ফুলের বর্ণ রঙিন ও সাদা, তাহলে চরিত্র বলতে আমরা কি বলতে পারি? চরিত্র বলতে বা এখানে ক্যারেক্টার এই হিসাবে দেখানো হয় যে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে একত্রে একটি চরিত্র বা ইংলিশে ট্রেইট, TRAIT, ট্রেইট বলা হয়ে থাকে। চরিত্র বংশগতভাবে সঞ্চারিত হয়। এখানে আমি লিখে দিচ্ছি ট্রেইট কথা। আর বৈশিষ্ট্য কোনগুলো? বৈশিষ্ট্য হচ্ছে ওই বিভিন্ন প্রলক্ষণযুক্ত অর্থাৎ বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলে, যা দিয়ে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়। এরপরে আমরা চলে আসছি হচ্ছে দেখো ফ্যাক্টর বা জিন। এই যে ফ্যাক্টর বা জিন জিনিসটা কি? মেন্ডেল আগে বলে গেছিলেন, যখন উনি এক্সপেরিমেন্ট করেছিলেন, আমি আগের দিনই বলছিলাম তোমাদের যে সামথিং ইজ দেয়ার, যেটা বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। বীজটা গোলাকার হবে না খাঁজযুক্ত হবে, না বীজপত্রের বর্ণটা হলুদ হবে না সবুজ হবে, এর পেছনে সামথিং ইজ দেয়ার। সেটা কি? ফ্যাক্টর বা জিন বলে অভিহিত করেছিলেন, ফ্যাক্টর হিসেবে অভিহিত করেছিলেন মেন্ডেল, গ্রেগর জন মেন্ডেল। পরবর্তীকালে সেটাই জিন নামে অভিহিত করা হয়েছে, যখন সায়েন্টিস্ট জোহানসন ফার্স্ট জিন কথাটা প্রবর্তন করলেন এবং মেন্ডেলের কনসেপ্টের সাথে পুরোপুরি মিলে গেল। প্রকৃতপক্ষে জিন বা এই ফ্যাক্টর বংশগতির গঠনগত এবং কার্যগত একক, যেটা জনিত্রী দেহ থেকে বা বাবা মায়ের থেকে সরাসরি অপত্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে। তাহলে এটাই কিন্তু হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার ফ্যাক্টর বা জিন, যেটা জনিত্রী দেহ থেকে অপত্যের মধ্যে সঞ্চারিত হয়ে তার দেহের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী থাকছে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে বংশগতির গঠনগত এবং কার্যগত একক। আমরা প্রত্যেকেই জানি ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হলো জিন বস্তু অর্থাৎ ডিএনএ বা আরএনএর এমন একটা অংশ যা বংশগতির গঠন একক হিসেবে কাজ করে। এবং আমি আগের দিনও বলেছি, ডিএনএর যে পার্টিকুলার অংশ থেকে পলিপেপটাইড সিনথেসিস হয় সেটাই হচ্ছে কি না প্রোটিন, অর্থাৎ সেটাই জিন। আমরা বলতে পারি একটি পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়। তাহলে ডিএনএ বা আরএনএর এমন একটা অংশ থেকে ওই প্রোটিনটা উৎপাদন হচ্ছে, যেটাকে আমরা জিন বলতে পারছি। এরপরে চলে এসো হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। এটাও কিন্তু খুব ভালোভাবে বোঝবার ব্যাপার আছে। দেখো, একটু আগে আমি সমস্ত ক্রোমোজোম পড়াচ্ছিলাম, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, পাশাপাশি ক্রোমোজোম অবস্থান করছে। এই যে দুটি সমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যদি একই ধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলা হয়। যেমন উচ্চতা সাপেক্ষে আমরা বলতে পারি এই যে লম্বা বৈশিষ্ট্যকে ধরো নিয়ন্ত্রণ করছে এখানে ক্যাপিটাল টি, আর বেটে বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে স্মল টি। কোনো কারণে দুটো সমস্ত ক্রোমোজোমে যদি ক্যাপিটাল টি হয়ে থাকে এবং সেটাই যদি জাইগোট হিসাবে আসে, মানে যেহেতু সমস্ত ক্রোমোজোম থেকে আসছে, তাই সেটাকে আমরা হোমোজাইগোট বলবো বা সমসংকর জীব বলবো বা বিশুদ্ধ জীব বলবো। আর যদি দুটি সমস্ত ক্রোমোজোমের মধ্যে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য বা কোনো একটি রাদার চরিত্রের জন্য কী হবে না দুটি ভিন্ন ধর্মী, অর্থাৎ কোনো একটি চরিত্রের জন্য দুটি বিপরীত ধর্মী যদি অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে বিষমসংকর বা হেটেরোজাইগাস বলবে। যেমন ধরো ওই যে ক্যাপিটাল টি আর স্মল টি, এটা হচ্ছে হেটেরোজাইগাস। অর্থাৎ যখন জাইগোটের ফর্মেশন এলো, অন্য একটা ক্রোমোজোম থেকে ক্যাপিটাল টি এসছে আর একটা ক্রোমোজোম থেকে ক্যাপিটাল টি এসছে, ঠিক সেরকম টাইপের আর কি।
সুতরাং হোমোজাইগাস হেটেরোজাইগাসটাকে আরও ভালোভাবে বলা যায় দুটি গ্যামেটের মিলনে গঠিত জাইগোটে উপস্থিত সমস্ত ক্রোমোসোমদ্বয়ের একই লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি একই বৈশিষ্ট্য নির্ধারণ করে, মানে যদি কখনো একই চুলের রঙটা এই ক্রোমোসোমের অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুতে লোকাসে যে জিনটা আছে সেটাও চুলের বর্ণ কালো করার জন্য দায়ী থাকছে, অন্যদিকেরটাও কালো করার জন্য দায়ী থাকছে, তাহলে সেটাকে আমরা বলবো হোমোজাইগোট। এবং হোমোজাইগোট থেকে যেসব জীবরা সৃষ্টি হয় তাদের বলে হোমোজাইগাস জীব। যেমন ধরো আমি বলতে পারি এখানে এটা একটা ধরো গ্যামেট আর এটা ধরো একটা গ্যামেট, এটা ক্যাপিটাল টি, এটা স্মল টি। গ্যামেট বলতে গ্যামেটের মধ্যে জিন বোঝাচ্ছে। এবার এই দুটো গ্যামেট পরস্পরের সাথে মিলিত হলে কী হবে, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা হয়ে যাবে হেটারোজাইগোট। কিন্তু এটাই যদি এখানেও ক্যাপিটাল টি থাকতো তাহলে এখানেও ক্যাপিটাল টি হতে বাধ্য হতো, সুতরাং এটা তখন হয়ে যেত হোমোজাইগোট। অর্থাৎ দুটি গ্যামেটের জিন বা দুটি গ্যামেটের মিলনে গঠিত জাইগোটে উপস্থিত সমস্ত ক্রোমোসোমদ্বয়ের একই লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি একই প্রকার বৈশিষ্ট্য নির্ধারণ করে ফেলে বা নির্ধারণ করে তবে সেই জাইগোটটাকে বলা হয় হোমোজাইগোট। আর হেটেরোজাইগোট বুঝিয়ে দিলাম, অর্থাৎ when it transferred through the gamete and it produced zygote of the same character, it determined the same character, it referred as homozygote। আর যখন ডিফারেন্ট ক্যারেক্টারকে রেফার করে তখন তাকে বলে হেটারোজাইগোট। হেটারো মানে আমরা জানি ডিফারেন্ট। যেমন মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি এর ক্ষেত্রে ক্যাপিটাল টি হচ্ছে লম্বা মটর গাছ কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, আর স্মল টিটা হচ্ছে খর্ব বৈশিষ্ট্য মটর গাছকে নিয়ন্ত্রণ করছে। এবার আমরা চলে আসছি সংকরায়ন ও সংকর জীব। এই সংকরায়ন ও সংকর জীব ব্যাপারটা বোঝাতে গেলে কতগুলো জিনিস আমাদের একটু ক্লিয়ার রাখতে হবে। যেমন বিপরীত বা ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনের ফলে যে মিক্সড ক্যারেক্টার যেটা বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয় তাকে বলা হয় সংকর জীব বা ইংলিশে বলা হয় হাইব্রিড অর্গানাইজেশন। আর এই সংকর জীব সৃষ্টি করার পদ্ধতিকে বলা হয় কি, বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিড এবং হাইব্রিডাইজেশন, তাহলে হোয়াট ইজ হাইব্রিড অর্গানিজম না দুটি ভিন্ন ধর্মের বৈশিষ্ট্যের জীবের মধ্যে যখন মিলন ঘটানো হচ্ছে এবং তার ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত একটি অপত্য জীব বা প্রজেনী সৃষ্টি হচ্ছে তাকেই বলছি আমরা সংকর জীব বা হাইব্রিড অর্গানিজম। আর এই সংকর জীব সৃষ্টি করার পদ্ধতিকে কি বলে না হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আর ঠিক উল্টো দিকে হচ্ছে বিশুদ্ধ জীব বা খাঁটি বৈশিষ্ট্য। কোনো জীবে কোনো বৈশিষ্ট্য বংশ পরম্পরায় জেনারেশন আফটার জেনারেশন যদি প্রজননের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় যদি একজন থেকে অপরজনতে প্রকাশিত হতে থাকে তবে সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য ওই জীবটাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে বা পিওর অর্গানিজম বলে। এই যে বিশুদ্ধ বা খাঁটি বৈশিষ্ট্য লেখা আছে মানে কি, বিশুদ্ধ বা খাঁটি বৈশিষ্ট্য মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জীব বংশ পরম্পরার প্রজননের মাধ্যমে অপরিবর্তিতভাবে জনিত্রীতে অবস্থিত যে জেনেটিক বৈশিষ্ট্য সেগুলিকে অপত্যের মধ্যে সঞ্চারিত করে, তখন তাকে বলা হয় বিশুদ্ধ জীব বা খাঁটি জীব বা পিওর অর্গানিজম। এরপরে আমরা কি চলে আসছি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অলরেডি আমি বলে দিয়েছি যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কনসেপ্টটা কি। প্রকট বৈশিষ্ট্য কি কোনটা না একটি বংশগত চরিত্রের সাপেক্ষে, এই যে একটা বংশগত চরিত্র ধরো আমি বলছি ধরো ফুলের বর্ণ রঙিন আর সাদা, তাহলে একটা বংশগত চরিত্রের সাপেক্ষে কোনো সংকর জীবের মধ্যে এক জোড়া গুণের মধ্যে যে গুণটির বা গুণ নিয়ন্ত্রকের জিনটি বাহ্যিক প্রকাশ ঘটে, ওই যে বললাম যেটার বাহ্যিক প্রকাশ ঘটবে এই রঙিন আর সাদার মধ্যে দেখা যাচ্ছে রঙিনটার বাহ্যিক প্রকাশ ঘটছে, সবসময় বাড়ি থেকে দেখা যাচ্ছে রঙিনটা। বা আমরা বলতে পারি লম্বার বেটে মটর গাছের চাষ করলে লম্বা মটর গাছের বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে, একেই আমরা তখন বলছি কি প্রকট বৈশিষ্ট্য। এবং এটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না প্রকট জিনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক উল্টো দিকে আছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটি প্রচ্ছন্ন জিনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা রিসেসিভ ক্যারেক্টার, যেটা ইট ডিটারমাইন থ্রু দ্য রিসেসিভ জিন অর বাই দ্য রিসেসিভ জিন। তার মানে সেখানে কি দেখব না একটি বংশগত চরিত্রের সাপেক্ষে কোনো সংকর জীবে একজোড়া গুণের মধ্যে যে গুণটি বা গুণ নিয়ন্ত্রণকারী জিনটি প্রকট জিন বা বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশ পায় না, যখন প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে তখন প্রচ্ছন্নতা প্রকাশ হবে না। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের সাপেক্ষে যখন সেই জিনটি প্রকাশিত হয় না, গুণ নিয়ন্ত্রণকারী জিনটির বাহ্যিক প্রকাশ ঘটে না, তখন তাকে বলে প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন গুণ। এই জিন স্বাধীন সত্তা বজায় রাখে ও পরবর্তী প্রজন্মে প্রকাশ হতে পারে।
তোমরা লক্ষ্য করে দেখো, এই যে প্রকট এবং প্রচ্ছন্ন গুণের ব্যাপারটা বলছি, এর মধ্যে কিন্তু সহজে পার্থক্য নিরূপণ করা যায়, মাধ্যমিকে কিন্তু পার্থক্য আসে। প্রকট গুণের ক্ষেত্রে কি বলবে না, কোনো সংকর জীবের একজোড়া বিপরীতধর্মী গুণের মধ্যে বাহ্যিকভাবে যেটা প্রকাশিত হচ্ছে, যেমন একটু আগে দেখাচ্ছিলাম এই যে ক্যাপিটাল টি স্মল টি, সেখানে ক্যাপিটাল টিটা হচ্ছে বাহ্যিকভাবে প্রকাশিত হচ্ছে, মানে লম্বা বৈশিষ্ট্যের জিনটা প্রকাশিত হচ্ছে। প্রচ্ছন্নটা স্মল টিটা প্রকাশ করতে দিচ্ছে না, কে প্রকাশ করতে দিচ্ছে না, প্রকট জিনটা প্রকাশ করতে দিচ্ছে না, সেই জন্য এটা প্রকট গুণ। তাহলে আমরা বলতে পারি যে এই যে ধরো মানে কোনো সংকর জীবের একজোড়া বিপরীতধর্মী গুণের মধ্যে বাহ্যিকভাবে প্রকাশিত গুণটাকেই প্রকট গুণ বলছে। আর কোনো সংকর জীবের ক্ষেত্রে একজোড়া বিপরীতধর্মী গুণের মধ্যে যে গুণটি বাহ্যিকভাবে প্রকাশিত হচ্ছে না, সেটাই হচ্ছে প্রচ্ছন্ন গুণ। প্রকাশের নিয়মের ক্ষেত্রে আমরা দেখব হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস অবস্থাতে বাহ্যিকভাবে প্রকাশিত হয়, কিন্তু হোমোজাইগাস হেটেরোজাইগাস মানে আমি একটু আগেই দেখিয়েছি, যদি দেখা যায় এটা ধরো হোমোজাইগাস আর এটা ধরো হেটেরোজাইগাস, সব জায়গায় প্রকট গুণটাই প্রকাশিত হবে, কিন্তু যদি এটা স্মল টি দ্বারা নির্বাচিত হয় তাহলে কিন্তু সর্বদাই এটা হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে, অর্থাৎ প্রচ্ছন্ন অবস্থায় আছে। আমরা বলতে পারি প্রচ্ছন্ন গুণের ক্ষেত্রে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতে যখন থাকবে, হেটেরোজাইগাস হলেই তো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হয়ে যাচ্ছে, আর একটা ক্যাপিটাল টি স্মল টি মানে যে ক্যাপিটাল হবে সেই প্রকাশ পাবে, তা আমরা প্রচ্ছন্নটা প্রকাশিত হচ্ছে না। প্রচ্ছন্নটা কখন প্রকাশিত হবে, যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থা থাকছে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। এরপরে ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপের ব্যাপারটা কি, ওই যে বললাম যে বাহ্যিকভাবে যেটা প্রকাশিত হতে পারে, অর্থাৎ দুটি জীবের বিশুদ্ধ জীবের মিলনের ফলে যে সংকর জীব উৎপন্ন হচ্ছে তার মধ্যে যে গুণাবলীগুলো বাহ্যিকভাবে প্রকাশিত হচ্ছে সেটাই হচ্ছে ফিনোটাইপ, অর্থাৎ কোনো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য বা গুণকেই বলা হয় ফিনোটাইপ। আর জিনোটাইপ কোনটা না, ওই যে জেনেটিক এক্সপ্রেশন বা কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন বা জিন সমষ্টিকে বংশগতিতে জিনোটাইপ বলা হয়। এখানে ফিনোটাইপ আর জিনোটাইপেরও পার্থক্য আসতে পারে। ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে পার্থক্য কী হতে পারে, ফিনোটাইপের ক্ষেত্রে বংশগতিতে ফিনোটাইপ বলতে বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্য, আর জিনোটাইপ বলতে বংশগতিতে জিন বা জিনের সংযুক্তিকে বোঝানো হয়। আবার দেখো পারস্পরিক নির্ভরশীলতার ক্ষেত্রে ফিনোটাইপ থেকে সর্বদা জীবের জিনোটাইপ সঠিকভাবে নির্ধারণ করা যায় না, বাহ্যিক দিক থেকে নির্ধারণ করা যায় না, কিন্তু জিনোটাইপের ক্ষেত্রে কিন্তু বাহ্যিকভাবে মানে অধিকাংশ ক্ষেত্রে জিনোটাইপের উপর নির্ভর করে, তাই জীবের ফিনোটাইপ নির্ধারণ করা সম্ভব হয়। প্রকৃতপক্ষে বলতে গেলে ফিনোটাইপ জিনোটাইপের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে, কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের উপর ডিপেন্ড করে না। বয়স এবং পরিবর্তনের সাপেক্ষে কিন্তু ফিনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য পরিবর্তন হতে পারে, কিন্তু জিনগত বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন হয় না। ফিনোটাইপ বৈশিষ্ট্য কি, একবারে ডিরেক্ট অবজারভেশন, একবারে সামনে অর্থাৎ চাক্ষুষভাবে পর্যবেক্ষণ করা যায়। আর জেনোটাইপিক বৈশিষ্ট্য কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা পর্যবেক্ষণ করতে হয়, চাক্ষুষভাবে পর্যবেক্ষণ করা সম্ভব না, কারণ এটা তো বাহ্যিক বৈশিষ্ট্যই নয়। একই ফিনোটাইপযুক্ত অনেকগুলি জীবসত্তার জিনোটাইপ সম বা বিষম প্রকৃতির হতে পারে, কিন্তু একই জিনোটাইপযুক্ত অনেকগুলি জীবসত্তার ফিনোটাইপ সর্বদা সম প্রকৃতির হবেই। এরপরে আমরা চলে আসছি হেমিজাইগাস। হেমিজাইগাস ব্যাপারটা কি, আমরা জানি যে এক্স এবং ওয়াই এই দুটো হচ্ছে অ্যালোজোম। সাধারণত কোনো বৈশিষ্ট্যের প্রকাশের জন্য কোনো জীবের সমস্ত ক্রোমোসোম দ্বয়ে দুটো জিন থাকে। যে অবস্থায় জীবদের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় দুটো জিন থাকে না, একটি মাত্র জিনই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তাকে বলে হেমিজাইগাস। যেমন পুরুষ মানুষের দেহের ক্ষেত্রে হয়, কী হয় 44A + XY, এক্ষেত্রে ওয়াই ক্রোমোসোমের জিনগুলি হেমিজাইগাস অবস্থায় উপস্থিত থাকে, অর্থাৎ প্রয়োজনীয় দুটি জিন না থেকে একটি জিনই তার নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, যেমন ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোসোম। একসঙ্গ দ্বিসঙ্গত জন্ম তো আমি পড়াবো, এটা প্রসেস মেন্ডেলের পরীক্ষার আকারে। তার আগে আমরা দেখে নিই মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ আর মেন্ডেলের সাফল্য লাভের কারণ। এছাড়াও আরও কিছু আছে, যেমন প্রথম অপত্যজনু, দ্বিতীয় অপত্যজনু বা ফার্স্ট বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। জনিত্রী জন্মের মধ্যে ক্রস করার পরে প্রথমেই একসঙ্গ বা দ্বিসঙ্গ জন্ম পরীক্ষায় যে ইতর পরাগযোগ ঘটালে যে সকল জীব সৃষ্টি হয় প্রথমে, তাদের বলা হয় প্রথম অপত্যজনু বা F1 জেনারেশন। আর দ্বিতীয় অপত্যজনু হচ্ছে ওই স্বনিষেক ঘটানো হয় F1 জনুর মধ্যে। স্বপরাগযোগ ঘটালে যে অপত্যগুলো উৎপন্ন হয় তাদের বলে দ্বিতীয় অপত্যজনু বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। চেকার বোর্ড বা পানেট স্কোয়ার তো জিনোটাইপ নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
পুং গ্যামেট, অনুভূমিক তল বরাবর পুং গ্যামেট এবং উল্লম্ব তল বরাবর স্ত্রী গ্যামেটগুলোকে সজ্জিত করলে যে জিনোটাইপ এবং ফিনোটাইপ প্রকাশ করা যায় চেকার বোর্ডের মাধ্যমে তাকে বলে পানেট স্কোয়ার। আরসি পানেট এটা প্রথম ইন্ট্রোডিউস করিয়েছিলেন। তাহলে মেন্ডেল সব গাছ থাকতে মটর গাছকে নিয়েছিলেন কেন, এটা তো বোঝার ব্যাপার আছে। কারণ দেখো, মেন্ডেল মটর গাছ নিয়েছেন কারণ এটা হচ্ছে একবর্ষজীবী উদ্ভিদ। আর একবর্ষজীবী হলে কী হয়, সেখানে নির্দিষ্ট ঋতুর মধ্যে চাষ করার পরে আবার অন্য উদ্ভিদ চাষ করা সম্ভব। তাই স্বল্প সময় বেশ কয়েক জনু ধরে এই পরীক্ষা চালানো সম্ভব হয়। মটর গাছের বিপরীতধর্মী যে গুণাবলীগুলো আছে, এই যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য পরীক্ষায় আসবেই, পরীক্ষা এখান থেকে আসবেই, প্রশ্ন ভালো করে পড়বে। সুতরাং এই যে মটর গাছের যে বিপরীতধর্মী যে গুণগুলো, সেগুলো অত্যন্ত সুস্পষ্ট এবং এত ভ্যারিয়েশন থাকবার ফলেই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে সুবিধা হয়েছে এবং ইজিলি পরীক্ষা করাও গেছে। 1 জোড়া বা 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ভিত্তিতে পরীক্ষা করা সম্ভব হয়েছে। মটর গাছের যে ফুলগুলো সেগুলো হচ্ছে উভলিঙ্গ, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ পুং জননাঙ্গ আছে, স্ত্রী জননাঙ্গ আছে। প্রয়োজনে পুরুষ জননাঙ্গ বা পুং জননাঙ্গ তথা পরাগধানীগুলিকে যদি কেটে দেওয়া হয় এবং যদি ইতর পরাগযোগ ঘটানো হয়, যেটা মেন্ডেল করেছিলেন, সেক্ষেত্রে আমরা সেই পদ্ধতিটাকে বলবো ইম্যাসকুলেশন, অর্থাৎ পরাগধানীগুলিকে কেটে বাদ দিয়ে শুধুমাত্র ওই বাইসেক্সুয়াল উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে স্বপরাগযোগে বাধা দান করা, এই ব্যাপারটাকে। মটর গাছ উভলিঙ্গ ফুল হওয়ায় পাপড়ি দ্বারা পুংকেশ এবং গর্ভকেশরে ঢাকা থাকে এবং প্রাকৃতিকভাবে মটর গাছের স্বপরাগযোগ ঘটতে পারে। মটর গাছের পুংকেশ এবং গর্ভকেশর আকারে বেশ বড়, তার ফলে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন ঘটানো সম্ভব হয়েছে। অ্যানথ্রোপোলজিক্যালও সম্ভব হয়েছে, অর্থাৎ মানুষের দ্বারাও সম্ভব হয়েছে। ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছেদের মধ্যে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ সংগঠিত করা হলে যেসব বীজ পাওয়া যায় সেগুলির অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন, ফলে অপত্যজীবের বৈশিষ্ট্য সঞ্চালন বংশগতির ধারা খুব সহজেই বজায় থাকে। অর্থাৎ একধারে যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে কারণ অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, ঠিক একইভাবে পিওর ক্যারেক্টার সেটাও পাওয়া যাচ্ছে, এর মধ্যে অবাঞ্ছিত কোনো ক্যারেক্টারের অনুপ্রবেশ ঘটছে না, সেটাও সুবিধা। এই জন্য মেন্ডেল মটর গাছ চাষ করেছিলেন। মটর গাছকে খুব সহজেই লালন পালন করা যায়, বাগানে চাষ করা যায়। মেন্ডেল যেটা চার্চের বাগানের পেছনে করেছিলেন। এছাড়া হচ্ছে মটর গাছের অনেকগুলি প্রকরণ বা ভেদও লক্ষ্য করা যায়, যেটা তো বলেইছি। আর মেন্ডেল এই সাফল্য পেলেন কেন? দেখো, সাফল্যের পেছনে স্ট্যাটিস্টিক্স বা অঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি মটর গাছ নির্বাচন করেছিলেন এটা দেখে যে খুব সহজলভ্য, তাড়াতাড়ি বাড়ে এবং ঋতুভিত্তিক, সিম্ব গোত্রীয় উদ্ভিদ, লেগুমিনাস প্লান্ট, সেক্ষেত্রে জমির উর্বরতাও বাড়ে আমরা জানি মটর বা শিম এগুলো চাষ করলে। কয়েক জনু ধরে বা পরপর কয়েকটা জেনারেশন ধরে স্বপরাগযোগ ঘটিয়ে এর পরীক্ষা করাও সম্ভব। বিপরীতধর্মী গুণ নির্বাচন করতে সহজ হয়েছিল। তিনি সহজেই সৃষ্ট অপত্যগুলির শনাক্তকরণ, যেহেতু বিপরীতধর্মী গুণগুলো নিয়েছিলেন, তার জন্য সেগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এবং মেন্ডেল কর্তৃক নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের প্রতি জোড়া আলাদা আলাদা ক্রোমোজোম উপস্থিত ছিল, ফলে উপাদান বা জিনের স্বাধীন সঞ্চালনও সম্ভব হয়েছিল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে পরাগ মিলন। তিনি অত্যন্ত যত্ন সহকারে দক্ষতার সাথে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। ওই বললাম ইম্যাসকুলেশন করেছিলেন, রেসিপ্রোকাল ক্রস করেও স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণ করার আগে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করেছিলেন, তাকে ডায়েরিতে লিপিবদ্ধ করে পাবলিশ করেছিলেন এবং অবাঞ্ছিত বৈশিষ্ট্য সঞ্চালনের রোধের জন্যই ব্যাগিং পদ্ধতির মাধ্যমে মটর গাছের ফুলগুলিকে আলাদা করেছিলেন। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অনুসরণ করে পরীক্ষায় ব্যবহৃত গাছগুলিকে আলাদা করে এটা উনি সম্ভব করেছিলেন। তাই জন্যই মেন্ডেল তার অত্যন্ত এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্টটা করতে গিয়ে মটর গাছকে চুজ করেছিলেন।